সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপের 29 নম্বর পর্বে। আজকে মনোসংলাপে আমাদের আলোচনার বিষয় আত্মহত্যা। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে থাকছেন ডাক্তার মাসুদ রানা সরকার, আবাসিক সাইকিয়াট্রিস্ট, পাবনা মানসিক হাসপাতাল, এবং শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বতসোয়ানা। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন শিবলি সাদিক স্যার। স্যারকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আজকে আমাদের প্রোগ্রাম একাডেমি 21 এ যারা দেখছেন সকল দর্শকদের প্রতি কিছু বলে আপনার কথা শুরু করার অনুরোধ করছি। জি, আমি একাডেমি 21 এর দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি। ওনারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন এবং কোনো মতামত থাকলে ওনারা মতামত পেশ করবেন এবং কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন ওনারা পেশ করবেন আর কি। ধন্যবাদ। জি, দর্শকদের কাছে আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা, কারণ আমাদের আজকের প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে। তবুও আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় বসেছি, আমরা মনে করি যে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেই বিষয়ের উপরে যদি আলোচনা না হয় কিংবা যদি এই বিষয়ে আমরা কথা না বলি, তাহলে সামাজিক যে অবস্থাটা এটার ব্যাপারে আমাদের অবদান যেটা রাখা উচিত সেখান থেকে আমরা পিছিয়ে থাকবো। আজকে আমাদের আলোচনার বিষয় আত্মহত্যা। শিবলি সাদিক স্যারের কাছে প্রথম আমি যে প্রশ্নটা করতে চাই যে আমাদের বাংলাদেশে কিংবা আপনি যেখানে আছেন বতসোয়ানাতে, দুইটি সামাজিক প্রেক্ষাপট আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আত্মহত্যার দিক থেকে বাংলাদেশ আসলে এগিয়ে কিনা, এবং যদি এগিয়ে থাকে তাহলে কি কারণে এটা হতে পারে? জি, ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে ওই রকম স্ট্যাটিস্টিক আমার জানা নেই যে বাংলাদেশ এবং বোতসোয়ানা কোথায় বেশি হয়। তো 2012 সালের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমরা যে স্ট্যাটিস্টিক পাই, ওটা প্রায় 8 বছর আগের, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চেয়ে বোতসোয়ানার চেয়ে বাংলাদেশে সুইসাইডের হার বেশি, যেটাকে আমরা কমপ্লিট সুইসাইড বলি আর কি, আত্মহত্যা। কিন্তু আমি এখানে প্র্যাকটিস করি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা জানি, যেটা বুঝতে পারি, যে বোতসোয়ানাতে আত্মহত্যার চেষ্টা, যেটাকে আমরা প্যারা সুইসাইড বলি বা ইনকমপ্লিট সুইসাইড, আমি একটু বিষয় জানাইতে চাই আর কি আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। আমি 3টে বিষয় বলবো এখানে। 3টে টার্ম আছে, একটা হলো সুইসাইড বা আত্মহত্যা, প্যারা সুইসাইড বা আমি যেটাকে বলি আত্মহত্যার চেষ্টা, এবং সেলফ হার্ম, নিজের ক্ষতি করা। 3টের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। সুইসাইড বলতে আমরা যেটা বুঝি যে কাউকে নিজেকে হত্যা করা, নিজেকে মেরে ফেলা, সেটাই হচ্ছে সুইসাইড। এটা ইন্টেনশনালি করে আর কি, এটা ইচ্ছাকৃতভাবে নিজেকে মেরে ফেলা, এটাই হচ্ছে সুইসাইড। সুইসাইডকে আমরা কমপ্লিট সুইসাইড বলি আর কি, যেটা সম্পূর্ণ হয় আর কি, ব্যক্তি মারা যায়, এটাকে বলা হয় আত্মহত্যা। একটা হচ্ছে প্যারা সুইসাইড। ব্যক্তি প্যারাসুইসাইড হচ্ছে যে আত্মহত্যার চেষ্টা করে, বাংলাটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা। এখানে ব্যক্তি কি করে নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু কোনো কারণে হোক ব্যক্তি সার্ভাইভ করে যায়, মানে এটাকে আমরা ইনকমপ্লিট সুইসাইড বলি। আর একটা বিষয় আছে, সেটা হলো সেলফ হার্ম, নিজের ক্ষতি করা, শারীরিক ক্ষতি করা। কিন্তু সেলফ হার্ম এবং প্যারাসুইসাইডের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা হলো যে প্যারাসুইসাইডের ক্ষেত্রে ব্যক্তির ইচ্ছা থাকে নিজেকে শেষ করে দেওয়ার, নিজেকে মেরে ফেলার, হয়তো কোনো কারণে ফরচুনেটলি, অফকোর্স আমি বলবো এটা ফরচুনেটলি আর কি, ব্যক্তি বেঁচে যায়। এটা হলো প্যারাসুইসাইড বা আত্মহত্যার চেষ্টা। আর সেলফ হার্মের ক্ষেত্রে ব্যক্তির হয়তো ইচ্ছা থাকে না যে আমি নিজেকে শেষ করে দিব, হয়তো কোনো কারণবশত বা ইম্পালসিভলি সে নিজের ক্ষতি করে, যেমন হাত কেটে ফেলা, নিজের অঙ্গে কোনো জায়গায় ইনজুরি করা, এটাই হচ্ছে এটা হলো সেলফ হার্ম বা নিজের ক্ষতি করা। তো এটা বিষয়ে আমি নিয়ে আসলাম, কারণ আমাদেরকে জিনিসটা বুঝতে গেলে আমাদের সুইসাইড, প্যারাসুইসাইড এবং সেলফ হার্ম সম্পর্কে জানতে হবে। তো বোতসোয়ানার ক্ষেত্রে আমি যেটা জানি
যেটা বুঝতে পারি, আমি প্রায় এখানে 3 লাখ লোকের কাভার করি আর কি। তো এখানে দেখা যায় অন অ্যান অ্যাভারেজ প্রতি মাসে 10 থেকে 12 জন সুইসাইড করার চেষ্টা করে, মানে প্যারাসুইসাইড রোগী, যেটা অনেক বেশি। বাংলাদেশের তুলনায় প্যারাসুইসাইড রোগী বা আত্মহত্যা চেষ্টার রোগী বোতসোয়ানা অনেক বেশি। আর এটার কিছু কারণ আছে আমি বলবো। আহ বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, আমাদের যে রিলেশনশিপ, এটা বোতসোয়ানার লোকের চেয়ে আমাদের বাংলাদেশে এটা বেশি স্ট্রং আমার জানা মতে। এটা আমার নিজের অবজারভেশন। এবং এখানে আরো কিছু ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর আছে। যেমন এখানে যেটা হয় যে আহ, বিয়ের পূর্বেই বাচ্চা জন্মগ্রহণ করে। তাতে হয় কি যে ওই বাচ্চাটা শুধুমাত্র মাই, বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে দেখা যায় মা শুধুমাত্র দেখাশোনা করতেছে। তার অন্য একটা সিঙ্গেল প্যারেন্ট দ্বারা সে আহ, মানে বড় আপ হচ্ছে আর কি, বেড়ে উঠতেছে, যার কারণে তার অনেক সমস্যা হয়। এবং তারা অতটা সাইকোলজিক্যালি আমাদের বাংলাদেশের মানুষের সাইকোলজি স্ট্রং না আর কি, যে যার কারণে এখানে সুইসাইড প্যারাসুইসাইড রেটটা বা সুইসাইড চেষ্টার রেটটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, স্যারের কথার মাধ্যমে একটা বিষয় আমরা একটু ক্লিয়ার হতে ধন্যবাদ আপনাকে। পারলাম যে আম, আত্মহত্যার আগেও আরো দুইটা স্টেজ আসলে মানুষ পার করে আসে। একটা যেটা আপনি বললেন যে প্যারাসুইসাইডাল স্টেজ, এবং আরেকটা বললেন সেলফ হার্ম, অর্থাৎ যেখানে হয়তো ভিকটিম সে মারা যাচ্ছে না, বেঁচে যাচ্ছেন, কিন্তু তিনি চেষ্টা করেছেন। তাহলে আত্মহত্যা বলতে আসলে ক্লিনিক্যালি আমরা বুঝছি যে যখন মানুষ নিজে নিজেকে মারার চেষ্টা করছে, তার আগেও দুটো স্টেজ তাকে পার করতে হচ্ছে। বিষয়টা কি এরকম? সেলফ হার্ম, জি। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, স্যার, আমি আপনার কাছ থেকে যে বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম যে আম, আত্মহত্যা জিনিসটা এক্সিকিউট হওয়ার আগেও তাহলে মানুষ আরো দুইটা মেন্টাল স্টেজ পার করে আসে। বিষয়টা কি সেরকম? স্যার, মাঝখানে কানেকশন মনে হয় একটু প্রবলেম করছিল। এখন কি ঠিক আছে ইন্টারনেট কানেকশনটা? হ্যাঁ, না, আমি কিন্তু টার্ম বললাম, তাই বলে এটা না যে আপনার স্টেজ গুলো, এগুলো স্টেজ না, তিনটে ব্যাপার আর কি, তিনটা বিষয়। একটা হচ্ছে সুইসাইড, জি প্যারা সুইসাইড, আর একটা হচ্ছে সেলফ হার্ম। এটা না যে কেউ সেলফ হার্ম, জি। সুইসাইড করতে গেলে সে সেলফ হার্ম তারপরে প্যারা সুইসাইড, সুইসাইডে যাবে, এটা না। বিষয়টা এরকম না আর কি। আচ্ছা কেউ সেলফ হার্ম না করেও সরাসরি সুইসাইড করতে পারে। আচ্ছা জি। আচ্ছা, স্যার, তাহলে পরবর্তী প্রশ্ন আপনার কাছে আমার যে বিষয়টা, যে আত্মহত্যার রিস্ক ফ্যাক্টর গুলো তাহলে কি কি, যেগুলো আসলে একটা মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় আর কি? জি। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। আসলে রিস্ক ফ্যাক্টর, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা রিস্ক ফ্যাক্টর গুলোকে 3 ভাগে ভাগ করতে পারি আর কি।
আমি কিছুটা ইংলিশ টার্মে বলবো, যেমন হচ্ছে এক জি নাম্বার হচ্ছে রিস্ক ফ্যাক্টর হেলথ সিস্টেম অ্যান্ড সোসাইটাল, সামাজিক রিস্ক ফ্যাক্টর আর কি, মানে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সামাজিক রিস্ক ফ্যাক্টর কিছু আছে। তার মধ্যে মানে ব্যারিয়ার টু অ্যাক্সেস হেলথ কেয়ার, যদি আমাদের হেলথ সিস্টেমে মানে স্বাস্থ্য যে আমি আহ, মানে আমার যে পরামর্শ নিব ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আমার কিছু ব্যারিয়ার থাকে, আহ, ওই ব্যারিয়ার থাকলে তাহলে সে সুইসাইডের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি। যদি আবার অ্যাক্সেস টু মিনস, মানে যে পদ্ধতিতে কেউ সুইসাইড করবে সেই পদ্ধতিগুলোতে যেমন ধারালো ছুরি বা গান, এগুলোতে যে তার যদি অ্যাক্সেসটা ইজি হয় তাহলে এটাও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর যদি কিছু স্টিগমা থাকে যে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া যাবে না, এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর জি একটা বিষয় আছে, এটা আমি হয়তো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব আর কি, সেটা হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া রিপোর্টিং বা সোশ্যাল মিডিয়া ইউজ। মিডিয়ার মাধ্যমে মিডিয়া যদি ঠিকভাবে আত্মহত্যাকে উপস্থাপন না করে, সঠিক পদ্ধতি না করে, এটাও কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা আমি হয়তো জি বিস্তারিত পরবর্তীতে আমি বলবো ইনশাল্লাহ। তারপরে আরেকটা রিস্ক ফ্যাক্টর হলো কমিউনিটি অ্যান্ড রিলেশনশিপ রিস্ক ফ্যাক্টরস। যদি কোথাও ডিজাস্টার থাকে, ওয়ার, যুদ্ধ বিগ্রহ এলাকা, এবং কোথাও ডিসক্রিমিনেশন থাকে, সবাইকে যে সমানভাবে দেখা না হয়, সেটাও কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন রিফিউজিদের ক্ষেত্রে অ্যাসাইলাম সিকার যারা থাকে এবং যারা মাইগ্রেন্টস থাকে, তারা কিন্তু রিস্কে থাকে আর কি, তারা ভার্নালেবল। যে কারো যদি কোনো জি ট্রমা থাকে বা কোনো এবিউজ থাকে, এটা হচ্ছে কমিউনিটি বা রিলেশনশিপ রিস্ক ফ্যাক্টর এগুলোর মধ্যে পড়তেছে আর কি। আর কারো যদি সেন্স অফ আইসোলেশন থাকে এবং সোশ্যাল সাপোর্ট, উপযুক্ত সোশ্যাল সাপোর্ট না থাকে, এটাও কিন্তু এটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর আর আমি জি 3 নম্বর যেটা যাবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর বা ব্যক্তিগত কিছু ফ্যাক্টর থাকে। যেমন যদি প্রিভিয়াস সুইসাইড অ্যাটেম্প থাকে, কখনো যদি সুইসাইড জি করার চেষ্টা করে, তাহলে সেটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারো যদি কোনো মানসিক সমস্যা থাকে, এটাও কিন্তু রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে আর কি। আর কেউ যদি হার্মফুল ইউজ করে, যে অ্যালকোহল এবং কোনো ড্রাগ নেয়, এটা হার্মফুল হয়, খুব বেশি পরিমাণে নেয়, এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর। কার মধ্যে যদি জি হোপলেসনেস থাকে, হতাশা থাকে, সেটাও রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। কোনো ব্যক্তি যদি আচ্ছা লং টার্ম ক্রনিক পেইন থাকে বা কোনো একটা ইলনেস থাকে, কোনো একটা রোগ থাকে, এটাও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর যদি ফ্যামিলিতে কেউ একজন সুইসাইড করে, পরবর্তী হিস্ট্রি থাকে, সুইসাইডের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর জি হিসেবে কাজ করে। এটাও ব্যক্তিগত রিস্ক ফ্যাক্টর বা ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর। ধন্যবাদ আপনাকে। জি স্যার, তো আপনাকে অনেক ধন্যবাদ। মাত্র একটা আমি উত্তরে আসলে আপনি আত্মহত্যার সবগুলো রিস্ক ফ্যাক্টরকে অ্যাড্রেস করলেন। জি আমি জি একটা স্যার বিষয় এখানে বলুন। শেয়ার করতে চাই। জি, আমি একটা বিষয় শেয়ার করতে চাই। এটা না যে কারো একটা রিস্ক ফ্যাক্টর থাকলেই যে সে সুইসাইড করবে, এটা না। এটাই রিস্ক, এগুলো রিস্ক হিসেবে কাজ করে। হয়তোবা একটা বেশি থাকতে হবে বা কয়েকটা থাকতে পারে, বা কারো একটা থাকলেও করতে পারে। তো একটা থাকলেই যে সে সুইসাইড করবে, এটা বিষয়টা এরকম না। জি আচ্ছা, তাহলে আমরা আসলে আত্মহত্যার রিস্ক ফ্যাক্টর গুলো সম্পর্কে জানলাম, যেগুলো আসলে একটা মানুষকে পারিপার্শ্বিক অবস্থা থেকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়, বা তার মধ্যে যদি সেলফ কনফিডেন্সের অভাব থাকে, তাহলে হতে পারে সেই মানুষটা হয়তো আত্মহত্যার দিকে পা বাড়াতে পারে। আমরা আমাদের জি, কমেন্ট বক্সে জিয়াউল হক স্যারের দুটো কমেন্ট পেয়েছি। উনি জি, লিখেছেন, ইন বাংলাদেশ 5.9% is committing suicide per 100,000 population. This number is on rise. জিয়াউল হক স্যার এখানে আচ্ছা, একটি স্ট্যাটিস্টিক্স জি, মেনশন করেছেন যে প্রতি 1 লক্ষ মানুষে প্রায় 6 জন মানুষ আম, জি, আত্মহত্যার দিকে পা বাড়াচ্ছে বা আত্মহত্যার অ্যাটেম্প্ট নিচ্ছে। পাশাপাশি আরেকটা কথা তিনি বলেছেন, poverty, family breakdown, and political, social, and natural distress can lead to suicide thoughts. এরকম ইয়েস, ক্ষেত্রে কি করণীয়, প্লিজ এটা বলুন। জি স্যার, এটা আপনার প্রতি একটি প্রশ্ন, প্লিজ। জি। আহ, আহ,
যে এই রিস্ক ফ্যাক্টর গুলো আছে, এই রিস্ক ফ্যাক্টর গুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে আর কি। এটার জন্য অনেক একটা হোলিস্টিক অ্যাপ্রোচের দরকার। যেমন আপনার এটা জি রাষ্ট্রীয়ভাবে কিছু 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 ফ্যাক্টর আছে যেগুলো রাষ্ট্রীয়ভাবে সমাধান করা সম্ভব। কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর গুলা জি সামাজিক যে সংস্থা আছে তারা কিছু করতে পারে। এবং আমি বলবো ব্যক্তিগত যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, এটা ফ্যামিলি থেকে যখন আমরা বেড়ে উঠি, ফ্যামিলির কিছু আমরা আমাদের যে ব্যক্তিত্ব গড়ে উঠে, আমরা জানি যে ফ্রয়েডের অনুসারে 6 বছরের মধ্যে একজন একটা শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে। তো এখানে ফ্যামিলির অনেক রোল আছে আর কি জি সুইসাইড প্রিভেন্টের ক্ষেত্রে। যেমন আমি আরেকটা বিষয় বলি যে জি কিছু কিন্তু প্রোটেক্টিভ ফ্যাক্টরস আছে। এটা তো রিস্ক ফ্যাক্টর গেল, প্রোটেক্টিভ ফ্যাক্টরস। প্রোটেক্টিভ ফ্যাক্টরস হলো যে ফ্যাক্টরগুলো থাকলে, যে বিষয়গুলো থাকলে ব্যক্তি সুইসাইডের দিকে পা বাড়াবে না আর কি, তাকে সুইসাইড থেকে প্রিভেন্ট করবে। জি যেমন তার যদি রিলিজিয়াস এবং মরালিটিতে খুব স্ট্রং হয়, কেউ যদি ধর্মীয় ভাবে জি এবং নৈতিক ভাবে শক্তিশালী হয়, তাহলে সে সুইসাইডের দিকে পা বাড়াবে না। তো এই বিষয়গুলো হচ্ছে, তাহলে কি করতে হবে? তো আচ্ছা ফ্যামিলি থেকে তাকে ধর্মীয় শিক্ষা এবং তাকে নৈতিক শিক্ষা দিতে হবে আর কি। আর যদি তার জি আর একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হলো, যদি ব্যক্তির সামাজিকভাবে তার যদি কিছু সিকিউরিটি থাকে, সামাজিক নিরাপত্তা থাকে, তাহলে জি ব্যক্তি সুইসাইড করার চেষ্টা করবে না। তো সামাজিক জি বন্ডেজটাও আমাদের বাড়াতে হবে এই বিষয়গুলো করলে। এবং আমি যেটা বলতেছিলাম, এখানে রাষ্ট্র, আমাদের সমাজ, পরিবার, আমি আরেকটা বিষয় বলবো, যেমন রিলিজিয়াস লিডার, ইমাম বা জি অন্যান্য ধর্মের লিডার আছে, তাদেরও কিন্তু কিছু রোল আছে এখানে সুইসাইড প্রিভেন্টের ক্ষেত্রে। এটা একটা সমন্বিত ব্যাপার। স্কুলের ভূমিকা আছে, আমি বলবো স্কুলের ভূমিকা আছে, কারণ একটা বাচ্চা স্কুলে যায়, মোস্ট বাংলাদেশের এখন আমার তো অত স্টাডি জানা নেই, তবে একটা ধারণা 90 থেকে 95% বাচ্চা তারা স্কুলে যায়। স্কুলে যদি কাউন্সিল জি এবং গাইডেন্স টিচার থাকে, বা স্কুল থেকে যদি তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে সুইসাইড একমাত্র অবলম্বন না, জীবনের একমাত্র সমাধান না, এটা যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে জি কিন্তু সে সুইসাইড করার চেষ্টা করবে না। এখানে সবার একটা ভূমিকা জি আছে। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ। আরো একটি প্রশ্ন আমরা আমাদের কমেন্ট বক্সে পেয়েছি। আবুল কাশেম আমিন লিখেছেন, জি আত্মহত্যা প্রবণ মুক্ত পরিবার ও সমাজ গঠনে নাগরিক সমাজের দায়িত্ব পালন সম্পর্কে জানতে চাই। আমরা জানি প্রতিটি সুস্থ মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ। জি, জি অর্থাৎ তিনি এখানে সোশ্যাল যে আমাদের কাজকর্মগুলো করা উচিত, যেগুলো আমাদের করণীয়, সেই বিষয়টা জানতে চেয়েছেন। জি এটা একটা, হ্যাঁ, উনি আসলে প্রশ্নটা করছে এটা কমেন্টের মতোই আর কি। এখানে যেটা আমি বলতেছিলাম, এখানে জি একটা সমাজ, পরিবার গঠনের জন্য অনেকগুলো ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা আছে, পরিবারের ভূমিকা আছে। আমাদের সবাইকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, রিলিজিয়াস এডুকেশনটাকে বাড়াতে হবে, নৈতিক শিক্ষাকে বাড়াতে হবে। এবং আহ, আহ, কেউ যদি যেমন আমি বলতেছিলাম, আনএমপ্লয়মেন্ট একটা বড় জিনিস এখন। এটা কিন্তু এটা ব্যক্তি পারবে না, এটা বেশি দায়িত্ব হলো ব্যক্তি পারবে হয়তো খুবই একটা জি মার্জিনাল পয়েন্টে আর কি, হয়তো বা খুবই লিমিটেড একটা ক্ষমতা মাধ্যমে, কিন্তু এটা এটা রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। তো জি এটা সব একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, এটা সবাইকে এগিয়ে আসতে হবে। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের প্রতি আরো একবার আজকে আমাদের প্রোগ্রামের ইন্ট্রোডাকশনটা আমি দিয়ে নিতে চাই। আজকে একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপের 29তম পর্বে আমরা আলোচনায় বসেছি আত্মহত্যা নিয়ে। আজকে আমাদের সাথে আলোচক হিসেবে আছেন শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বোতসোয়ানা, এবং ডক্টর মাসুদ রানা সরকার, আবাসিক সাইকিয়াট্রিস্ট, পাবনা মানসিক হাসপাতাল। মাসুদ রানা সরকার স্যারও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের দর্শকদের প্রতি আরো যে বিষয়টি বলবো, যে টাইম ডিমান্ডিং একটি টপিক নিয়ে আমরা বসেছি, সুইসাইড। এইটা বাংলাদেশে এখন অনেক অ্যালার্মিং একটা বিষয়। প্রায় অনেক সময় আমরা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে বলি, পত্রিকার পাতায় বলি, আমরা আত্মহত্যার অনেকগুলো কেস দেখছি। স্পেশালি লকডাউনের পরেও এটার হার কিছুটা বেড়েছে।
তাই একাডেমি 21 এই বিষয়টা আলোচনায় আনাটাকে গুরুত্বপূর্ণ মনে করেছে। আপনাদেরও যদি মনে হয় বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে সাইকোলজিক্যাল আলোচনাটাকে মানুষের সামনে আনা উচিত, আপনারা অবশ্যই আমাদের আজকের লাইভটি শেয়ার করবেন। পাশাপাশি আত্মহত্যা রিলেটেড আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সাথে শিবলি সাদিক স্যার আছেন। স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন যেটা আমি রাখতে চাই সেটা হচ্ছে, আপনি বোতসোয়ানাতে আছেন। বোতসোয়ানাতে যেসব রোগীরা আসলে আত্মহত্যার চেষ্টা করে বা এই ধরনের কোনো মেন্টাল প্রবলেম নিয়ে আপনাদের কাছে আসে, তাদেরকে আপনারা কিভাবে ম্যানেজ করেন? আপনাদের চিকিৎসা ব্যবস্থাটা কিরকম? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার আমি এটা বলতে যাওয়ার পূর্বে আমি যেটা শেয়ার করতে চাই সেটা হলো এখানকার হেলথ সিস্টেমটা সম্পর্কে জানতে হবে আর কি, যে স্ট্রাকচারটা কিরকম। এখানে যেটা হয়, এখানে আছে হেলথ পোস্ট বলে সর্বনিম্ন পর্যায়ে, তারপর হচ্ছে ক্লিনিক, তারপরে প্রাইমারি হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রেফারেল হসপিটাল। বাংলাদেশেও যেমন আছে আর কি, এরকম একটা বিষয় এখানে আছে। তো এখানে যেটা হয়, কোনো ব্যক্তি যদি সুইসাইড করার চেষ্টা করে, যেটাকে আমরা প্যারাসুইসাইড বলি বা আত্মচেষ্টা বলি, এবং বা কারো সুইসাইডাল থট থাকে, এটা কোনো ক্লিনিকে হতে পারে, হেলথ পোস্টে হতে পারে। হেলথ পোস্ট বলতে বাংলাদেশের যেমন কমিউনিটি ক্লিনিক আছে, ওটাকে আমরা হেলথ পোস্ট বলতে পারি আর কি, এরকম কিছু। ওরা চেষ্টা করলেই বা কোন সুইসাইডাল থট থাকলেই তাকে আর বাসায় যেতে দিবে না। এটাকে বলা হয় হসপিটালাইজেশন, তাকে হসপিটালাইজ করা হয়। এটা বাধ্যতামূলক, এটা সব হেলথ প্রফেশনাল যেটা করবে, তাকে হসপিটালে ভর্তি করাবে। এটা সাধারণত ভর্তি করানো হয় ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে আর কি। তো হসপিটালে ভর্তি হওয়ার পর যখন ভর্তিটা ইনপেশেন্ট হিসেবে থাকবে, ভর্তি থাকবে, তখন তাকে কি করা হয়, তাকে অবশ্যই এখানে যেটা আছে, একটা প্রায় প্রতিটা হসপিটালে, যেখানে এখানে প্রাইমারি হসপিটাল গুলাতে আপনার সোশ্যাল ওয়ার্কার আছে আর কি, যেটা আমরা ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক বলি বা সমাজকর্মী, তার সোশ্যাল ওয়ার্কার থাকে এবং সাইকোলজিস্ট, তাদের কাছে পাঠাবেই আর কি। এই তাদেরকে রেফার করাবে, এই রোগীগুলাকে সাইকোলজিস্ট এবং সোশ্যাল ওয়ার্কার পাঠাবে। সোশ্যাল ওয়ার্ক এবং সাইকোলজিস্টরা যখন দেখবে যে এই রোগীটা সাইকোলজিক্যালি ফিট, তার কোনো আর মনের কোনো সমস্যা নাই, তার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, এবং সোশ্যাল ওয়ার্কার দেখবে সোসাইটাল মানে সামাজিক কোনো ফ্যাক্টর কোনো সমস্যা নাই, রোগীটা ডিসচার্জ করার জন্য সাইকোলজিক্যালি এবং ফিজিক্যালি এবং সোশ্যালি ফিট, তখন রোগীটাকে আমরা ডিসচার্জ করি। এটা হতে পারে, এটা আমার 2টা সেশন লাগতে পারে, 3টে সেশন এবং 4-5টা সেশন লাগতে পারে আর কি। যতক্ষণ পর্যন্ত রোগীটা সাইকোলজিক্যালি, ফিজিক্যালি এবং সোশ্যালি আপনার ফিট হবে না, ততক্ষণ পর্যন্ত রোগীটাকে আমরা ডিসচার্জ করি না আর কি। এখানকার সিস্টেমটা এরকম। আর যেটা আমরা করি এখানে, আমার যেখানে আমি কাজ করি, এখানে কেউ সুইসাইড করার চেষ্টা করলে আমরা একটা কাজ করি, নো সুইসাইড কন্ট্রাক্ট নেই আর কি, যে সে যে আত্মহত্যা আর করবে না, একটা কন্ট্রাক্ট নেওয়া হয়। এটাতে কিছুটা কাজ হয়, মানে সে মিস করলো, যদি কোনো সুইসাইড করার চেষ্টা করে, আবার তার কিন্তু মনে পড়ে যে আমি তো একজনকে কথা দিচ্ছি, আমার থেরাপিস্টকে কথা দিয়েছি যে আমি আর চেষ্টা করব না। এরকম একটা ঘটনা আমার ঘটেছিল আর কি, মানে কয়েকটা ঘটনা, তার মধ্যে আমি এটা উল্লেখ করতে চাই। আমার একটা রুগী ছিল এরকম, সে সুইসাইড করতে যাবে, তার তখনই মনে হয়েছে যে না, আমার থেরাপিস্টের কাছে তো আমি কথা দিয়েছি, আমার একটা কন্ট্রাক্ট আছে, এটা লিখিত কন্ট্রাক্ট থাকে আর কি, এটা নো সুইসাইড কন্ট্রাক্ট বলি আমরা। তো যখন এটা সে দেখে, তখন আসলে সুইসাইড করার চেষ্টা করে না। এটা একটা পজিটিভ হিসেবে কাজ করে আর কি। আর যেটা করি আমরা অনেক সময় গ্রুপ থেরাপি, হয়তো করোনার কারণে আমরা এখন গ্রুপ থেরাপি করতেছি না, যেহেতু এটা ইনফেকশনাস ডিজিজ আর কি। তো আমরা যেটা করি নর্মালি এখানে, যারা সুইসাইড করার চেষ্টা করে, এদের বয়স সাধারণত 15 থেকে 30-এর মধ্যে বেশি আর কি, বা 40-এর নিচে, 12-15 থেকে আপনার 40-এর নিচে। তো যেহেতু এরা প্রায় সম বয়সের, ওদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ থেরাপি করি আর কি। গ্রুপের মধ্যে হয় কি, শুধুমাত্র থেরাপিস্ট না, ওখানে যে রুগীরা থাকে তারাও কিন্তু অন্যদেরকে অ্যাডভাইস করে। যখন সে অন্যকে অ্যাডভাইস করতেছে, তখন তাকে নিজেকেও অ্যাডভাইস করা হচ্ছে আর কি, নিজেকে কাউন্সিলিং করা হচ্ছে। যখন সে বলতেছে সুইসাইড করা যাবে না, মানে সে নিজেও আর ট্রাই করবে না। এটা বেশ কাজ করে আর কি গ্রুপ থেরাপিটা। আমরা গ্রুপ থেরাপি করি। আর যদি কোনো কারণে একটা রুগীকে আমরা হয়তো ডিসচার্জ করে দিলাম, সে কোনো কারণে আসলো না, একটা অ্যাপয়েন্টমেন্ট মিস করলো, যেটাকে আমরা ডিএনএ বলি, ডিড নট অ্যাটেন্ড, সে আসলো না, তখন আমরা তাকে ফলো আপ করি, ফোনে কল দিয়ে ফলো আপ করি। আর যেটা বড় কাজ করি আমরা, আরেকটা বিষয়,
এখানে ফ্যামিলি কেয়ার গিভার্স বা ফ্যামিলি ইনভলভমেন্টটা খুবই থাকে। এখানে যদি কোনো কারণে একটা রোগী হয়তো দেখা গেল যে 400-500 কিলোমিটার দূর থেকে আসছে, ফ্যামিলি আসতে পারতেছে না, আমরা যেটা কাজ করি, আমরা ফোনে ফ্যামিলিকে আমরা বিষয়টা জানাই এবং এডুকেট করি যে কিভাবে একটা সুইসাইডাল পেশেন্টকে, যে চেষ্টা করছে সুইসাইড করার জন্য, তাকে কিভাবে ম্যানেজ করবে, কিভাবে হেল্প করবে বাসায়, এই বিষয়টা আমরা তাদেরকে এডুকেট করি আর কি। যার কারণে এখানে কাজটা ভালো কাজ করে, এটা বেশ আউটকামটা ভালো হয় আর কি। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ। একটা বিষয় তাহলে একটু ক্লিয়ার করে নিই যে বাংলাদেশে যেরকম ড্রাগ অ্যাডিক্টের ক্ষেত্রে বা সিগারেট অ্যাডিক্টের ক্ষেত্রে একটা রিহ্যাবিলিটেশন সিস্টেম আছে, বতসোয়ানাতে সুইসাইডাল অ্যাটেম্প্ট যারা নিচ্ছে তাদের জন্য এই ধরনের একটা সিস্টেম আছে যে তাদেরকে হসপিটালাইজেশনের মাধ্যমে একেবারে সাইকোলজিক্যাল কিছু থেরাপি দেওয়া হয় যাতে সে ফার্দার কোনো অ্যাটেম্প্ট না নেয়। বিষয়টা কি এরকম? আচ্ছা স্যার, পরবর্তী যে বিষয়টা আপনার কাছে আমি একটু জানতে চাই, এর মধ্যে আমাদের কমেন্ট বক্স থেকে একটু কমেন্ট আমি একটু পড়তে চাই। শুধুমাত্র অ্যাটেম্প না, কারো যদি সুইসাইডাল থট থাকে, আমি একটা বিষয় ক্লিয়ার। আচ্ছা, সরি। জি জি স্যার, আপনি কন্টিনিউ করুন প্লিজ। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি স্যার, আমাকে একটু বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, এর মধ্যে আমাদের কমেন্ট বক্স থেকে আরেকটি কমেন্ট আমি একটু পড়ে নিতে চাই। নুরুস সাদাত লিখেছেন, পরিবারের কোন ইস্যুগুলো আত্মহত্যার সংখ্যা বৃদ্ধিতে কাজ করে তা আলোচনা করলে অভিভাবক বা পরিবারের সদস্যরা সতর্ক হতে পারবে। এই ইস্যুগুলো যদি একটু অ্যাড্রেস করা যায়। জি স্যার। জি, আমি শুনতে পাচ্ছি। জি বলেন। হ্যালো। জি স্যার, এখনো কি কানেকশনের কোনো সমস্যা আছে নাকি এখন আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি, এখন বলেন। আচ্ছা, যে প্রশ্নটা আপনার কাছে আমি একটু করছিলাম স্যার, আমাদের দর্শকদের মধ্যে থেকে একজন একটি প্রশ্ন করেছেন যে পরিবারের কোন ইস্যুগুলো আসলে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধিতে কাজ করে। জি পরিবারের যে বিষয়গুলো আত্মহত্যার দিকে একজন ব্যক্তিকে প্রভাবিত করে, প্রথম হচ্ছে যে একটা বাচ্চাকে ঠিকভাবে টেক কেয়ার না করা, তাকে একজন ব্যক্তিত্ব গঠনে সঠিকভাবে পরিপালন না করা, এটা একটা বিষয়। দ্বিতীয় হলো যে যদি পরিবারে রিজেকশন থাকে, যদি পরিবার দ্বারা নিগৃহীত হয় বা শারীরিক এবং মানসিকভাবে যদি নিগৃহীত হয়, এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং পরিবার থেকে যদি তাকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দেওয়া না হয়, এটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে আর কি। এই তো
আমাদের যখন আমাদের যারা পরিবারের বাবা মা আছি, তাদের দায়িত্ব হলো আরেকটা বিষয় হলো, যদি পরিবার থেকে তাকে দেখানো হয় যে বাচ্চাটা কি করতেছে, এখন বড় একটা সমস্যা হয়ে গেছে, ড্রাগ এডিকশন, ইন্টারনেট জি এডিকশন। একটা বাচ্চা কার সাথে মিশতেছে, ইন্টারনেটে সে কতক্ষণ সময় দিচ্ছে, এবং ইন্টারনেটে সে কি করতেছে, এই বিষয়গুলো কিন্তু মনিটর করতে হবে। তো পরিবার থেকে যেটা করতে হবে, একটা বাচ্চাকে লালন পালন করতে হবে। প্যারেন্টিং এর ক্ষেত্রে মানে যেটাকে একটা বাবা মা ভালো প্যারেন্টিং করতে পারবে আর কি, আহ, সুন্দরভাবে প্যারেন্টিং করতে হবে এবং তাদেরকে মনিটর করতে হবে। তাদের বিশেষ করে তাদেরকে ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি অ্যাবিউজ করা যাবে না। এবং জি যেটা করতে হবে, একটা বাচ্চা কি করতেছে, ড্রাগ নিচ্ছে কিনা, কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো মনিটর করতে হবে একজন বাবা মা হিসাবে। জি জি স্যার, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। আশা করি আমাদের উত্তরের মাধ্যমে আমাদের দর্শকরাও তাদের কনফিউশন গুলো অ্যান্সার পেয়ে যাবেন। স্যার, এবার আপনার কাছে একটু ভিন্ন একটা বিষয় নিয়ে আমি জানতে চাই যে আত্মহত্যা প্রতিরোধে কি আমাদের যে মিডিয়া গুলো আছে এগুলো কোনো আম, ভূমিকা রাখে কিনা, বা এগুলোর ভূমিকাকে আমরা কিভাবে বাড়াতে পারি? জি স্যার, আপনার কাছে কি আমার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা। সম্ভবত কিছু ইন্টারনেট প্রবলেমের কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে গেছি। আমাদের দর্শকদের প্রতি যে বিষয়টা আমি একটু আবারও বলে নিতে চাই, যে আত্মহত্যা বাংলাদেশে অনেক বড় একটি অ্যালার্মিং প্রবলেম। এখন এখন আত্মহত্যার রেটটা ধীরে ধীরে বাড়ছে, এবং এটা অনেক লম্বা সময় ধরে ইটস অন আ রাইজ। সো আত্মহত্যার যে দিকগুলো আসলে আমাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়, তার কিছু কিছু যদি এখানে মেনশন করা হয়, যেমন সামাজিক যে কোনো ব্যর্থতা, যেরকম লকডাউনের এক্সাম্পল যদি দেওয়া হয়, যে যদি আমরা যারা ব্যবসা করতাম, যাদের পেশাটা ব্যবসা ছিল, তারা হয়তো ব্যবসার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছেন, অথবা কারো কারো ব্যবসার অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর তৈরি হয়েছে, বা যারা সার্ভিস হোল্ডার ছিলেন তাদের সার্ভিসের ক্ষেত্রেও অনেক সময় এমন অনেক এক্সাম্পল আমি নিজে শুনেছি যে চাকরি চলে গেছে, বা তাদের ইনকামটা অফ হয়ে গেছে, কিংবা এমনও হয়েছে যে করোনায় আক্রান্ত হয়ে পরিবারের যিনি উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি মারা গেছেন, কিংবা অসুস্থ হয়ে আছেন দীর্ঘদিন ধরে। সব মিলে আবার আমরা যারা স্টুডেন্ট তারা কিন্তু দিনের প্রায় অর্ধেকটা সময় আমরা বাইরে থাকতাম। সো আমরা অনেকটা ঘর আবদ্ধ হয়ে গেছি, ফলে যারা আমরা ক্রিয়েটিভ ছিলাম, যারা আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে পছন্দ করতাম, বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে, বা বিভিন্ন অনেকের প্রফেশন ছিল, যারা স্টুডেন্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন জবের সাথে জড়িত, তাদেরও একটা লাইফ মনোটনি চলে এসেছে। এইসব মানুষরাও অনেক সময় কি হয়, আউট অফ ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন আমরা যেটাই বলি না কেন, সেখান থেকে কিছুটা সুইসাইডাল অ্যাটেম্প্ট বা সুইসাইডাল চিন্তা ভাবনা তাদের মধ্যে চলে আসে। কিন্তু যে বিষয়টা আমাদের একটু খেয়াল করা উচিত, যে সুইসাইড ইজ নট দ্য সলিউশন ফর এনি কাইন্ড অফ প্রবলেম। সুইসাইডকে যদি আমরা সলিউশন মনে করে সেটাকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করি, বা সেইভাবে নিজের লাইফের সলিউশনটা নেওয়ার চেষ্টা করি, আলটিমেটলি কি হবে, আমরা কিন্তু আমাদের যে মাঠ, আমাদের যে নিজেদেরকে কাজে লাগানোর যে জায়গাটা, এই দুনিয়া, এখান থেকে নিজেদেরকে উইথড্র করে নিচ্ছি। আলটিমেটলি কিন্তু আমরা জীবনের যে যুদ্ধটা, এই জীবনের যুদ্ধ থেকে কিন্তু হেরে গেলাম। সো সুইসাইড ইজ নেভার আ সলিউশন। এটাকে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে ভুল করি। যে আমাদের মধ্যে আবার শিবলি সাদিক স্যার যুক্ত হয়েছেন, স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটা আপনার কাছে আমার ছিল, যে সুইসাইড কে প্রতিরোধের দিক থেকে আমাদের মিডিয়াগুলো কিভাবে আসলে অবদান রাখতে পারে, মিডিয়ার অবদানটা কিরকম হতে পারে? জি স্যার। হ্যাঁ, একটা বিস্তারিত বিষয় আর কি। আমরা সুইসাইড আমরা বিভিন্নভাবে প্রিভেন্ট করতে পারি, কিন্তু মিডিয়ার একটা গ্রেট রোল প্লে করতে পারে, একটা ভাইটাল রোল প্লে করবে আর কি মিডিয়া। আমরা অনেক সময় দেখি যে যখন একটা সুইসাইডাল ঘটনা ঘটে,
তখন মিডিয়া কিন্তু ফলো করে সুইসাইডের বিষয়গুলা আহ, নিয়ে আসে নিউজটা। বিশেষ করে যদি কোনো সেলিব্রিটি হয় তাহলে তারা বিষয়টাকে ড্রামাটিক্যালি এবং ওভার সিম্পলিফিকেশন করে তারা এটা বিষয়টা উপস্থাপন করে। আসলে এখানে আমি যেটা বলবো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া রিপোর্টিং, এটা একটা সমস্যা। তারা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি করে অনেক সময়। আমি দেখছি বাংলাদেশে ইভেন কি যে লিডিং মিডিয়াগুলো আছে, বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো আছে, এটা হলো নিউজ পেপার হতে পারে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, উভয় ক্ষেত্রে আর কি, যেটা করে একটা বিষয়টাকে একটা ওভার সিম্পলিফাই করে আর কি। এবং যেটা করে যে ডিটেলস, তারা ইন ডিটেলস বলে কিভাবে একজন সুইসাইড করছে, কোন ওয়েতে করছে, কোন মেথডে করছে, এই বিষয়গুলো করে, যেটা করা উচিত না। এটাতে হয় কি অন্যরাও ইন্সপায়ার্ড হয় আর কি, এটা বিষয়গুলো দরকারও হয় না আর কি। কেন এতগুলো বিষয় আনতে হবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে তারা যেটা করতে পারে, যখন তারা মিডিয়াতে রিপোর্ট করতেছে, তারা একটা কাজ করতে পারে যে কোন কোন জায়গায় এই সার্ভিসটা পাওয়া যায়, এটা কিন্তু তারা এটা একটা দিতে পারে। রিপোর্টার যখন সুইসাইডের রিপোর্ট করতেছে তখন এই বিষয়টা নিয়ে আসতে পারে যে কোন কোন জায়গায় গেলে একজন মানুষ তার যদি সুইসাইডের থাকে বা আত্মহত্যার চিন্তা থাকে, সে কোন জায়গায় গেলে এই সার্ভিসটা পেতে পারে, এটা তারা দিতে পারে। আর বিষয় হলো, আর একটা বিষয় হলো, তারা মানসিক যে বিশেষজ্ঞ আছে, মানসিক রোগ বিশেষজ্ঞ, তাদেরও তারা একটা মতামত নিতে পারে। যখন একটা রিপোর্ট করতেছে তখন একটা তাদের মতামত দিল। এবং বিশেষ করে রিলিজিয়াস লিডার যারা থাকে তাদেরও একটা মতামত তারা দিতে পারেন আর কি। এইভাবে যদি রিপোর্ট করা হয় যে একজন কিভাবে মানসিক স্বাস্থ্যের সেবা পাবে, তাহলে কিন্তু রিপোর্টটা ভালো হবে। আর যদি এটা না করে শুধুমাত্র সুইসাইড কিভাবে করছে এটা গ্ল্যামারাইজ করা হয়, একটু রং টং মিশিয়ে রিপোর্ট করে, তাহলে এটা বেশি ক্ষতি করে আর কি। এটা হয়তো আমাদের অনেকের এই বিষয়টা জানা নাই, তারা এই কাজটা করে। আমি যতগুলো সুইসাইডে দেখি আর কি, তারা রিপোর্ট গুলো করে, কোনটাতে যে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমি জানা মতে তার কখনোই লেখে না যে তার যে কোন সোর্সে গেলে, কোথায় গেলে কি কি সেবা পাবে, এই বিষয়গুলো তারা নিয়ে আসে না। এবং বিশেষজ্ঞের মতামতটাও তারা নেয় না। তো এই বিষয়গুলো করলে মিডিয়াতে মানে আপনার কিছু কিছু বিষয় অ্যাভয়েড করতে হবে। ওভার জেনারেলাইজ করা যাবে না, ওভার সিম্পলিফিকেশন করা যাবে না, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও খুব সজাগ থাকতে হবে। এইভাবে করলে হয়তো মিডিয়া একটা গ্রেট রোল প্লে করবে সুইসাইডের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে। জি স্যার, আপনাকেও ধন্যবাদ। আসলে এই বিষয়টার সাথে আমিও একটু অ্যাড করতে চাই যে এখনকার আমরা মানুষরা যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মোটামুটি অ্যাক্টিভ, আমরা যেহেতু একে লকডাউন, তার উপরে আমরা বাসায় আছি, সো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোতে আমরা অনেক আমি বেশি একটা বিষয় বলবো আর কি, যদি আপনি এই আমাকে সময় দেন। জায়গাটাতে আমি যেটা বিষয় হলো, জি অবশ্যই। সুইসাইড নিয়ে আমাদের কিছু মিথ আছে, মিথ বা যেটাকে আমরা বাংলায় বলি ভুল ধারণা। জি সম্ভবত স্যার আবারও ইন্টারনেটের কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন। এর মাঝে দর্শকদের প্রতি আমি একটা বিষয় একটু আহ্বান জানাতে চাই যে আমরা যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইনফ্লুয়েন্সার আছি বা যারা মোটামুটি এটাতে অ্যাক্টিভ, আমাদের ফ্রেন্ড সার্কেলরা অ্যাক্টিভ, তাদের প্রত্যেকটা মানুষেরই আত্মহত্যা নিয়ে কিন্তু কথা বলা উচিত। এটা মানুষকে জানান দেওয়া উচিত যে আত্মহত্যা কখনোই কিন্তু আমাদের লাইফের ক্ষেত্রে কোনো সলিউশন নয়। যেটা আমি বারবার বলছি, আজকে হয়তো আমার কথার মধ্যে অনেকবার চলে এসেছে, যে আত্মহত্যার মাধ্যমে কিন্তু আসলে আমরা আমাদের ব্যর্থতার জায়গাগুলোতে নিজেদের যে কনফিডেন্স, এটাকে হারিয়ে ফেলে নিজেদেরকে উইথড্র করে নিচ্ছি, আলটিমেটলি আমাদের লাইফটাকে আমরা শেষ করে দিচ্ছি। এটা কিভাবে কোনো সলিউশন হতে পারে? এমন হতে পারে যে হয়তো আমাদের শত্রু পক্ষ রয়েছে, কিংবা আমাদের লাইফের এতগুলো ব্যর্থতা রয়েছে যেটা আমাদেরকে বারবার বারবার হয়তো নিজের প্রতি ইনকনফিডেন্ট করে দিচ্ছে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে এই দুনিয়া থেকে চলে গেলে, আমি যদি চলে যাই তাহলে আমার আমার যারা শত্রুপক্ষ আছে বা যারা আমাকে বিভিন্ন ভাবে আমার লাইফটাকে মিনিংলেস প্রুফ করার চেষ্টা করছে, তারা এখানে আমি চলে গেলেই তাদের সবকিছু সলভ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং যেটা হয় যে এইসব মানুষরা কিন্তু আরো 2 গুণ 3 গুণ হারে অন্য আরেকজন মানুষের লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করে। সো এইসব মানুষদের জন্য বা এইসব সিচুয়েশন গুলোর জন্য নিজেকে উইথড্র করে নেওয়ার বা নিজেকে শেষ করে দেওয়ার আসলে কিছু নেই।
বরং নিজের যে ভিত্তিটা আছে এটাকে আরো শক্তভাবে ধরে থেকে নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে সবকিছুকে বোল্ডলি ফাইট করা উচিত। জি, শিবলি সাদিক স্যার আবারও আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আত্মহত্যা সম্পর্কে আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে যে মিথ বা ভুল ধারণাগুলো আছে এগুলো নিয়ে বলছিলেন। স্যার আপনি প্লিজ কন্টিনিউ করুন। যেটা হয়েছে আজকে, স্যার কিন্তু বাংলাদেশের বাইরে থেকে যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, সো ইন্টারনেটের একটা প্রবলেম হচ্ছে এর মধ্যে। আমাদের সাথে শিবলি সাদিক স্যার যুক্ত হয়েছেন বতসোয়ানা থেকে। তিনি প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বতসোয়ানা। আমাদের সাথে আরো একজন অতিথি আজকে যুক্ত হওয়ার কথা ছিল, ডক্টর মাসুদ রানা সরকার, আবাসিক সাইকিয়াট্রিস্ট, পাবনা মানসিক হাসপাতাল। আসলে যান্ত্রিক কিছু ত্রুটি কিন্তু আমাদের বাংলাদেশে খুব কমন একটা বিষয়, সর্বোচ্চ সে কারণে আমরা স্যারকে আজকে পাচ্ছি না। আমাদের দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের যদি সময় থাকে তাহলে এমন একটা এক্সপিরিয়েন্স আপনারা একটু লিখবেন যেটা আসলে একজন মানুষ যে কিনা আত্মহত্যা সম্পর্কে চিন্তা করছে বা নিজের লাইফ নিয়ে সে যথেষ্ট কনফিডেন্স হারিয়ে ফেলেছে, এরকম মানুষগুলো ইন্সপায়ার হয়। এই ধরনের ইন্সপায়ারিং স্টোরি যদি আপনাদের কাছে থাকে, খুব শর্টে আপনাদেরকে একটু কমেন্ট বক্সে লেখার অনুরোধ করব। পাশাপাশি একাডেমি 21 এর যে সাপ্তাহিক আয়োজন আমরা আজকে করেছি, মনোসংলাপের 29তম পর্ব, আজকে আমাদের আলোচনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের আজকের লাইভটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি একাডেমি 21 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই। আমরা আমাদের শারীরিক স্বাস্থ্যটাকে যতটা গুরুত্ব নিয়ে দেখি, আমরা কিন্তু বাংলাদেশে আমাদের পেট ব্যথা হোক, মাথা ব্যথা হোক, আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু যে মানুষটা মানসিক স্বাস্থ্যের যে কোনো সমস্যা থেকে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা নজরটা তুলনামূলকভাবে কম দিই। তাদেরকে পাগল বলে কিংবা তাদেরকে মানসিকভাবে আনস্টেবল বলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো দূরের কথা, বরং আমরা একটা কোনায় তাদেরকে সরিয়ে ফেলি সমাজে। এটা কিন্তু আসলে প্রকৃত মানুষ হিসেবে আমাদের কাজ বা আমাদের চিন্তা ভাবনা হওয়া ঠিক নয়। বরং আমরা যেটা জানি যে হেলদি মাইন্ড কন্ট্রোলস আ হেলদি বডি, অর্থাৎ আমাদের মাইন্ডটা যদি ফ্রেশ হয়, যদি আমরা হেলদি হই আমাদের মানসিক দিক থেকে, তাহলে আমরা শারীরিক ভাবেও নিজেদেরকে হেলদি করে ফেলতে পারবো। এরকম একটা ইন্টারনাল এনার্জি আমাদের মধ্যে আলটিমেটলি কাজ করবে। আমাদের কমেন্ট বক্সে আরেকটি প্রশ্ন আমি পেয়েছি যে আত্মহত্যার পিছনে ফেসবুকের কোনো প্রভাব আছে কিনা। অবশ্যই আছে। আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং এবং মিডিয়া সাইট যেগুলো আছে, এমনকি যদি আমি টিভি ব্রডকাস্টিং এরও কথা বলি, তাহলে প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো দিক থেকে সুইসাইডকে সামনে ঠেলে দিচ্ছে। যেরকম ফেসবুকে নর্মালি পত্রিকায় আমরা সুইসাইডের নিউজগুলো যেভাবে শুনি বা যেভাবে আমরা পড়ছি বিভিন্ন সাইডে, তার থেকে কিন্তু ফেসবুকে অনেক রস লাগিয়ে, অনেক ইনকনভিনিয়েন্ট ইনফরমেশন দিয়ে আত্মহত্যার যে নিউজটা, এটাকে অনেক চাঞ্চল্যকর করার চেষ্টা করা হয়। যার ফলে কি হয় যে একজন মানুষ যে তার মধ্যে আত্মহত্যার চিন্তাগুলোকে মোটামুটি একটা ভালো একটা বোল্ড পর্যায়ে চলে এসেছে, তারা কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যায়। তাদের যে ডিপ্রেশন, তাদের যে সেলফ কনফিডেন্সের হারটা, ডিপ্রেশনটা বেড়ে যায়, সেলফ কনফিডেন্সটা কমে যায়। ফলে ফেসবুকও অনেক বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। কিন্তু আরেকটা বিষয় যেটা, ফেসবুকের কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ফেলার যথেষ্ট অ্যাবিলিটি আছে, কারণ আমরা এখন সারা বিশ্বে অনেক মানুষ ফেসবুক ইউজ করি। সো সুইসাইড প্রিভেনশন স্ট্র্যাটেজিক্যাল যে পোস্ট গুলো বা যে আন্দোলনগুলো বা যে রেভলিউশন গুলো, এটা যদি ইনিশিয়েট করা হয় তাহলে ফেসবুক কিন্তু সুইসাইড প্রতিরোধের ক্ষেত্রে অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে। জি, শিবলি সাদিক স্যার আবারও আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আত্মহত্যা নিয়ে আমাদের ভুল ধারণাগুলো সম্পর্কে বলছিলেন। স্যারকে কন্টিনিউ করার অনুরোধ করছি। জি। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথাগুলো কি ক্লিয়ার আপনার কাছে? না, ওই যে আপনি একটা বিষয় যেটা বললেন যে ফেসবুক আছে, ফেসবুকে কিন্তু আমরা পজিটিভলি এটা করতে পারি। এটা ফেসবুক
পেজ খোলা যেতে পারে যেখানে সুইসাইড প্রিভেনশন পোস্ট থাকবে এবং কোথায় কোথায় সার্ভিসগুলো পাওয়া যেতে পারে। ওখানে কারো যদি সুইসাইডাল থট থাকে, যদি কোনো এক্সপার্ট থাকে তাদের সাথে কথা বলতে পারবে। সবগুলো জিনিসে কিন্তু পজিটিভ আছে, আমরা সবসময় নেগেটিভটাকেই হয়তো বেশি দেখি, পজিটিভ ভাবেও আমরা নিতে পারি। আপনি যেটা বলছিলেন যে ফেসবুকে আমরা এইভাবে ক্যাম্পেইন করতে পারি আর কি। ফেসবুক একটা ভালো একটা সোশ্যাল মিডিয়া, একটা গ্রেট রোল প্লে করতে পারে, বড় একটা রোল প্লে করতে পারে সুইসাইড প্রিভেনশনের ক্ষেত্রে, বলতে চাচ্ছিলেন স্যার, আপনাকে সেই যদি আমরা সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারি। অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। জি, করছি যে আত্মহত্যা বিষয়ক যে ভুল ধারণাগুলোর কথা আপনি বলছিলেন সেগুলো একটু ক্লিয়ার করার অনুরোধ করব। জি না, আমি প্রথমে যেটা বলবো আর কি, যেমন অনেকে আমরা মনে করি যে সুইসাইড নিয়ে কথা বলা যাবে না। আত্মহত্যা নিয়ে কথা বলা মানে আত্মহত্যার দিকে কাউকে ঠেলে দেওয়া বা তাকে প্রভাবিত করা বা মোটিভেটেড করা, এটা আমরা অনেক সময় মনে করি। এটা কিন্তু একটা ভুল ধারণা। কারণ অনেক যারা আত্মহত্যার চেষ্টা করে বা আত্মহত্যা করে কমপ্লিট সুইসাইড করেও আর কি, তাদের অনেকেই কিন্তু বেঁচে থাকতে চায়। তাদেরকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, যদি তাদেরকে আমরা তাদের সমস্যাগুলো যে থাকে সেগুলো সমাধান করতে পারি, সে আর সুইসাইড করবে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা, যেমন আমার অনেক রুগী আসে, তাদেরকে যে হসপিটালাইজ করা হয়, তাদেরকে বলা হয় যে হসপিটালে থাকতে হবে, তারা বলে যে না আমি বাসায় যাব। কেন বাসায় যাবে? বলবে যে আমার হয়তো পরীক্ষা আছে, আমার বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে দেখাশোনা করতে হবে। তার মানে কি বোঝা যায়? সে বেঁচে থাকতে চায়, প্রত্যেকটা মানুষ বেঁচে থাকতে চায়। তাহলে আমাদের করতে হবে কি, সুইসাইড নিয়ে আমাদের কথা বলতে হবে। কথা বললেই তখন তারা শেয়ার করতে পারবে, তারা কোথায় সার্ভিসটা পাবে, তাদের কি সমস্যা, তারাও সেটা বলতে পারবে মন খুলে। তো এটা কথা ঠিক নয় যে সুইসাইড নিয়ে কথা বলা যাবে না। সেজন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি, সুইসাইড নিয়ে কথা বলবো এবং মানুষকে জানাতে হবে। এটা কিন্তু একটা ভুল ধারণা যে সুইসাইড নিয়ে কথা বলা যাবে না, যদি কথা বলি তাহলে মানুষ সুইসাইডের দিকে ধাবিত হবে। এটার ভুল ধারণা নাম্বার এক, নাম্বার ওয়ান আর কি। নাম্বার টু হলো, আমরা অনেক সময় মনে করি যদি কারো যদি একবার সুইসাইডাল থট থাকে তাহলে সে সারা জীবনের জন্য তার সুইসাইডাল চিন্তা থাকবে আর কি, সে সব সময় সুইসাইডাল থাকবে। এটা তো ঠিক না। হয়তো বা কোনো সিচুয়েশনের কারণে বা একটা কোনো কারণে, এটা সিচুয়েশনাল বিষয় আর কি, এটা একটা সময়ের কারণে হচ্ছে, এটা সংক্ষিপ্ত সময়ের জন্য। এটা না যে তার আজীবন তার সুইসাইডাল থট থাকবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, আমরা অনেকে মনে করি যে কারো আজকে আসলে ইন্টারনেটটা মনে হয় একটু ঝামেলাই করছে। আমার কিছু মেসেজ একটু আমাদের দর্শকদের প্রতি দেওয়ার ছিল, আমি এই মাঝখানে এটা একটু বলে নিতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে, আমাদের মধ্যে সুইসাইডাল চিন্তা ভাবনা আসতে পারে, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই স্বাভাবিক। একটা মানুষের মেন্টাল কিছু অ্যাবিলিটি স্কেল থাকে, সেই স্কেলটা যখন পার হয়ে যায় তখন একটা মানুষ নিজেকে ইউজলেস চিন্তা করে, মনে করে যে আমি হয়তো এই দুনিয়া থেকে চলে যেতে পারলেই হয়তো আমার আশেপাশের মানুষগুলো সবাই শান্তি পেত বা আমি নিজে ফ্রি হতে পারতাম। কিন্তু এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে ভুল ধারণা যে নিজেকে উইথড্র করলে আশেপাশের মানুষ খুশি হবে, কিংবা নিজেকে উইথড্র করলে আমার লাইফের যে কয়টা ব্যর্থতা আছে এখান থেকে আমি মুক্তি পাবো। এইটা চিন্তা করার কোনো কোনো দরকারই নাই। এবং যেটা একটু আমাদেরকে ডাইভার্ট করবে এ ধরনের চিন্তা ভাবনা থেকে, সেই বিষয়গুলো আমাদের ট্রাই করা উচিত। যেরকম নাম্বার ওয়ান, আমরা যারা মোটামুটি একটু ক্রিয়েটিভ পার্সন আছি, যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ক্রিয়েটিভিটি গুলোকে কাজে লাগাতে পারি, যেরকম আমাদের মাঝে লেখক রয়েছেন, আছেন যারা চিত্রশিল্পী, যারা অঙ্কন শিল্পী, যারা খুব ভালো কথা বলতে পারেন, বক্তৃতা দিতে পারেন, কিংবা যারা খুব ভালো আবৃত্তি করতে পারেন, কিংবা যারা গান গাইতে পারেন, অথবা আপনাদের এমন কিছু ইনফ্লুয়েন্সিং অ্যাবিলিটি আছে, লিডারশিপ কিছু অ্যাবিলিটি আছে যার মাধ্যমে আপনি 10 জন মানুষকে ইনফ্লুয়েন্স করার, প্রভাবিত করার মতো অ্যাবিলিটি রাখেন। এই ধরনের নিজের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো আছে এগুলোকে নিজে নিজে রিয়েলাইজ করার মাধ্যমে নিজেদের সেই আইডেন্টিটি গুলোর উপরে কাজ করা উচিত।
সে আমি আজকে উপস্থাপনা করছি এখানে, সো উপস্থাপনা করার একটা অ্যাবিলিটি যদি আমার না থাকতো তাহলে কিন্তু আমি এখানে কন্টিনিউয়াসলি এতগুলো প্রোগ্রাম করতে পারতাম না। সো আমি নিজে রিয়েলাইজ করেছি যে আমার উপস্থাপনা করার অ্যাবিলিটি আছে, তাই আমি আমার সময়টাকে কাজে লাগাচ্ছি। আপনার যদি আঁকানোর অ্যাবিলিটি থাকে, খুব সুন্দর ড্রয়িং করার অ্যাবিলিটি থাকে, তাহলে আমাদের সমাজের এমন অনেক বিষয় আছে যেখানে হয়তো আমরা মুখে কথা বলতে পারি না। আপনি আপনার চিত্রশিল্পের যেই দক্ষতার দিকগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে আপনি সেই বিষয়গুলোতে কথা বলেন, বা সে আপনি খুব ভালো গান গাইতে পারেন, কিংবা গীতিকার, আপনি আপনি গান লিখতে পারেন, আপনি এই বিষয়গুলোর উপরে গান লেখার মাধ্যমে নিজেদের প্রতিভাগুলোকে বিকশিত করার চেষ্টা করুন। কিংবা সে আপনি বক্তৃতা দিতে পারেন, আপনি আপনার সামনে একটি ক্যামেরা নিয়ে বসে যে এই সামাজিক বিষয়গুলো, ইস্যুগুলোর উপরে আমরা এখন বাইরে কাজ করতে পারছি না, সেই বিষয়গুলোতে আপনি নিজে কথা বলে এটা দ্বারা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করুন। যেটা আসলে আমার এখানে মেসেজ, যে আমাদের যে অ্যাবিলিটি গুলো আছে, আমাদের যে ক্রিয়েটিভিটি সেক্টর গুলো আছে, বা যে কাজগুলো আমরা 8-10 জন মানুষের যে ভালো পারি, যখনই নিজেকে ইউজলেস মনে হবে সেই আইডেন্টিটি গুলো নিয়ে কাজ করা শুরু করা উচিত, নিজেকে ব্যস্ত করে ফেলা উচিত, সো দ্যাট আমি যে ইউজলেস, আমার যে কোনো কাজ নেই, বা আমি আসলে কারো কাজে আসতে পারছি না, এই চিন্তাগুলো আমাদের মধ্যে যেন না আসে। তাহলে যেটা হবে, এক হচ্ছে আমাদের সামাজিক একজন ম্যান পাওয়ার বেড়ে যাবে। ম্যান পাওয়ার ইজ দ্য বিগেস্ট অ্যাসেট ফর আ কান্ট্রি। সো একজন মানুষ যদি নিজে থেকে তার অ্যাবিলিটি গুলোকে প্রকাশ করার মাধ্যমে সে সমাজে 8-10 জন মানুষকে প্রভাবিত করতে পারে, দ্যাট মিনস হি অর শি ইজ ইনক্রিজিং অ্যান অ্যাসেট ফর দি কান্ট্রি। নাম্বার 2 হচ্ছে আপনার সময়গুলো আপনার জন্য কাজে লাগবে। আপনি নিজেকে সময় দিচ্ছেন, যার মাধ্যমে আপনি কতটা ইম্পর্টেন্ট এটা আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন। ফলে আপনি ইউজলেস, বা আপনার কোনো কাজ নেই, বা আপনার কোনো ভিত্তি নেই, এই চিন্তাটা আপনার মধ্যে কমে যাবে। নাম্বার 3, আপনি যখন নিজের কোনো একটা অ্যাবিলিটি কাজে লাগিয়ে সেখানে এগিয়ে যাবেন, তখন কিন্তু আপনার সেলফ কনফিডেন্স অনেক বেড়ে যাবে। সো আপনি নিজেকে ব্যাকফায়ার করা তো দূরের কথা, আপনি আরো 5 জন মানুষকে সামনের দিকে নিয়ে আসতে পারবেন। সো stop thinking about inconfident factors of your life, but start thinking about the abilities you have and start working on your identities. জি, শিবলি সাদিক স্যার আবারও আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যারকে এই পর্যায়ে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আত্মহত্যা প্রতিরোধে আমরা আসলে কি কি করতে পারি, ব্যক্তিগত জীবনেও আমরা কি কি করতে পারি, এবং সামাজিক দিক থেকেও আত্মহত্যা প্রতিরোধে কি কি করণীয় হতে পারে। জি, আমি মনে করি একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে, বিশেষ করে আমি বলবো যারা মেন্টাল হেলথ প্রফেশনাল আছে তারা অনেক কিছু করতে পারেন। শুধুমাত্র যেমন আমরা ওয়ার্ল্ড 10th of সেপ্টেম্বর প্রতি বছর আপনার ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে হয়, শুধু এটা পালন করি, এটা পালন করলে শুধুমাত্র হবে না, আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সুইসাইড প্রিভেনশনের ক্ষেত্রে। যেমন আমি যেটা মনে করি, এটা আমার একটা চিন্তা, বাংলাদেশে বেশিরভাগ সবগুলা যে বিভাগীয় শহর আছে, সবগুলা শহরেই কিন্তু মেন্টাল হেলথ প্রফেশনাল আছে, যেমন সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, তা এবং এবং ডিস্ট্রিক্ট লেভেলও আছে। যেমন পাবনার কথা বলি, হয়তো পাবনায় আমার জানা মতে হয়তো ওখানে মেডিকেল হসপিটাল নাই, হয়তো মেডিকেল কলেজ নাই, কিন্তু সেখানে পাবনা মানসিক হসপিটাল আছে। তো সেখানেও আমরা এমন করা যেতে পারে ডিস্ট্রিক্ট লেভেলে এবং বিভাগীয় পর্যায়ে আপনার আমরা মেন্টাল হেলথ কমিটি বা সুইসাইড প্রিভেনশন কমিটি, আত্মহত্যা প্রতিরোধ কমিটি, এটা করা যেতে পারে, যেখানে হয়তো সোশ্যাল ওয়ার্কার থাকলো, একজন সাইকোলজিস্ট, মানে এক্সিকিউটিভ কমিটিতে আর কি থাকলো, এবং তারা যে কোনো মানুষ এখানে সদস্য হতে পারবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট থাকলো, সোশ্যাল ওয়ার্কার, সাইকিয়াট্রিস্ট, একজন ডাক্তার হতে পারে, তারপরে কোনো রিলিজিয়াস লিডার হতে পারে, পলিটিক্যাল লিডার, এবং সমাজে গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, তাদেরকে নিয়ে আমরা এটা করতে পারি। যেমন বাংলাদেশে অনেকগুলো আন্দোলন আছে, আধুনিক ছিল, আমরা ধূমপান নিবারণ করি, এরকম। শুধুমাত্র সরকারের উপর বা দেশের উপর, রাষ্ট্রের উপর আমাদের নির্ভর করলে হবে না, ব্যক্তিগত পর্যায়ে আমরা অনেক কিছু করতে পারি। এটা যে কেউ শুরু করতে পারে, না কাউকে শুরু করতেই হবে, একজনকে শুরু করতেই হবে। তো এটা আমরা যে কোনো ব্যক্তি এটা করতে পারে আর কি। তো যেটা হবে, তারা ক্যাম্পেইন করতে পারলো, স্কুলে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা লেকচার দিতে পারবে সুইসাইডের উপরে আর কি, অনেক অ্যাক্টিভিটি করতে পারে। তো এটা আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত সুইসাইড প্রতিরোধে আর কি।
তো আমি আরেকটা জি বিষয় বলতে চাই এখানে, স্যার। আমরা যে বলি আত্মহত্যা, জি আসলে আমি যেটা পার্সোনালি বলি, আমার রোগীদেরকেও বলি, তারাও আমার সাথে এগ্রি করে। এখানে আমরা যে বলি যে আত্মহত্যা, এখানে কিন্তু দুইটা হত্যা হচ্ছে। এটা হচ্ছে একটা জি হত্যা এবং নিজেকে হত্যা করা। আমি বলি যেটা, যে আমি আমার রোগীদেরকে যখন আমি এডুকেট করি তাদেরকে বলি সুইসাইড ইজ অলসো হোমিসাইড। মানে আত্মহত্যাটাও একজন ব্যক্তিকে হত্যা করা। কারণ আমরা যদি ধর্মীয়গত ভাবে দেখি, আমরা কিন্তু আমাদেরকে সৃষ্টি করি নাই, আমাদের একজন স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা জি আছেন। আমরা যখন মারা যাব, এটা তার সিদ্ধান্ত কখন আমরা মারা যাব। যদি আমি আমাকে মেরে ফেলার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হলো, তাহলে আমি আরেকজন ব্যক্তিকেও মেরে ফেললাম। আমাকে মেরে ফেলা মানে জি আরেকজন ব্যক্তিকেও মেরে ফেলা। এটা সুইসাইডটাকে আমরা হোমিসাইডও বলতে পারি আর কি। এটা আত্মহত্যা এবং জি হত্যা দুইটাই আর কি। তো এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। জি স্যার। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে আমাদের প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যারের কাছে আমি যে লাস্ট কোয়েশ্চেনটা করব, যে একজন মানুষ যদি সুইসাইডাল অ্যাটেম্পট নেয় বা সে বুঝতে পারে যে জি হ্যাঁ আমার মধ্যে সুইসাইডাল চিন্তা ভাবনাগুলো আসছে, তাহলে সে আসলে জি সাইকোলজিক্যাল হেল্পটা কিভাবে নিবে? অর্থাৎ কোন লেভেলের সাইকোলজিক্যাল প্রফেশনালের কাছে তার যাওয়া উচিত? তার মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল জার্নিটা আসলে কিরকম হতে পারে? জি এখানে এখানে তারা, আমার মনে হয় বাংলাদেশের যে কোনো একটা জেলা পর্যায়ে সদর হসপিটাল বা যে কোনো আধুনিক হসপিটাল গুলো হয়েছে, সেখানে যেতে পারে। বা যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে যেতে পারে। ইভেন উপজেলা জি পর্যায়ে যদি যায়, সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে আমার মনে হয় প্রতিটা ডাক্তার, সবাই যারা ডাক্তার, তাদের সাইকিয়াট্রিক যেহেতু একটা কোর্স থাকে, তাদের জানা আছে। তারা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় সাইকিয়াট্রিস্ট হোক, জি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সোশ্যাল ওয়ার্কার, যদিও বাংলাদেশে এখন সব মেডিকেল হসপিটালে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নাই, অন্তত মেন্টাল হেলথ প্রফেশনাল আছে, সাইকিয়াট্রিস্ট আছে। ওকে। জি স্যার, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্লিজ সরি। কন্টিনিউ করুন। আম, স্যার আবারও ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমি আসলে এই প্রশ্নটা স্যারকে যেদিক থেকে করেছিলাম, যে আমাদের কমেন্ট বক্সে আমরা একটি প্রশ্ন পেয়েছি যে আত্মহত্যা করতে চাইলে বা চেষ্টা করলে কিভাবে পেশাগত সেবা নিতে হবে। এটা স্যার যেটা বললেন, যে আমরা সব লেভেলেরই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারি যখনই আমাদের এ ধরনের চিন্তা মাথায় আসবে বা আমরা হয়তো অ্যাটেম্পট নিয়ে ফেলছি। সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকোলজিস্টের হেল্প আমাদেরকে নিতে হবে। এর ফলে যেটা হবে যে ওনারা সাইকোলজিক্যালি আমাদেরকে কিন্তু প্রভাবিত করতে পারবেন, যার ফলে হয়তো আমাদের মধ্যে থেকে সেই চিন্তাটা সরে আসবে। আরেকটা বিষয় ডক্টর কামরুল হাসান লিখেছেন আমাদের কমেন্ট বক্সে, অনেক আলোচনার সাথে যুক্ত করতে হবে ধর্মীয় বিশ্বাস, বোধ ও বিবেচনার যথার্থ অনুশীলন। অবশ্যই এই বিষয়টার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত। আমাদের ধর্মীয় কিছু মেসেজ আছে, যেমন নাম্বার ওয়ান, আমরা যদি আত্মহত্যা করি তাহলে এটা আসলে আমাদেরকে পরকালীন লাইফে কিন্তু জান্নাতবাসী করতে বাধা দিবে, আমরা জান্নাত পাবো না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ইসলামে এই কথাটা বলা হয়েছে যে একজন মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। তাহলে আম, আমরা কিন্তু আল্লাহর একটা সৃষ্টিকেই হত্যা করছি, আমরা নিজেকেই হত্যা করছি যদি আত্মহত্যার অ্যাটেম্প্ট নেওয়া হয় বা একটা মানুষ যদি সুইসাইড করে। সো ইটস কাইন্ড অফ আ মার্ডার which will make you the dweller of Jahannam. এটা কিন্তু আমরা কেউই চাই না। আমরা সবাই ফ্রি হওয়ার জন্য আত্মহত্যার কথা বলি, কিন্তু আসলে কিন্তু আত্মহত্যা আমাদেরকে আরো অনেকগুলো শিকলের মধ্যে আবদ্ধ করে দেয়। জি, শিবলি সাদিক স্যার আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আপনাকে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। জি যেটা আমি বলতেছিলাম, যে যদি একজন আহ, আহ, যার আত্মহত্যা চিন্তা আছে, সুইসাইডাল থট আছে, একটা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যায়, সেখানে গিয়ে কথা বললে তাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রেফার করবে আর কি। এটা জি বাংলাদেশের প্রতিটা মেডিকেল কলেজে এখন আপনার সোশ্যাল ওয়ার্কার আছে, সাইকিয়াট্রিস্ট আছে, তারা তারা কাউন্সিলিং করবে। ওখানে তারা অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিসটা পাবেন ইনশাল্লাহ, জি এটা আমার জানা মতে। তো তাদের উচিত, এবং এটা যদি হয়, আমার মনে হয় যে যদি তাদের যদি সুইসাইডাল থট থাকে, বাংলাদেশে কমিউনিটি হসপিটাল আছে, সর্বনিম্ন পর্যায়ে কমিউনিটি হসপিটাল, জি সেখানে যদি যায়, সেখানে গেলে তাদের একটা হেলথ প্রফেশনালের কাছে গেল আর কি।
তাহলে সেফ জায়গা থাকলো। তো যেটা করা উচিত, কারো সুইসাইডাল থট থাকলে, আত্মহত্যার চিন্তা থাকলে কোনো না কোনো একজন স্বাস্থ্যকর্মীর কাছে যাক। মানসিক স্বাস্থ্যকর্মী হয়তো না পারলেও স্বাস্থ্যকর্মী, সেটা একজন নার্স হতে পারে, একজন যে কোনো লেভেলের স্বাস্থ্যকর্মী হতে পারে, তার কাছে শেয়ার করবে আর কি। বা আরেকটা কাজ করতে পুলিশের কাছে যেতে পারে, যেটা আমরা এখানে বলি আর কি, সুইসাইডাল থট থাকলে তার পুলিশের কাছে যেতে পারে। পুলিশের কাছে যে শেয়ার করলে পুলিশ কিন্তু তাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় তাকে রেফার করবে। তো আমার যে বিষয়ে আমার যেটা মেসেজ থাকবে, যে কারো আত্মহত্যার চিন্তা থাকলে, সুইসাইডাল থট থাকলে, সেটা ভিতরে না রেখে অবশ্যই কারোর কাছে শেয়ার করতে হবে। যদি ক্লোজ কেউ একজন হয়, ক্লোজ বন্ধু হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, টিচার হতে পারে, তাদের সাথে যেন শেয়ার করে আর কি। জি জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমরা যে বিষয়টা নিয়ে আসলে আজকে আলোচনায় বসেছিলাম, যে আত্মহত্যা, আমার মনে হয় যে আত্মহত্যার প্রিভেনশন, আত্মহত্যার রেমেডি, আত্মহত্যার কারণ এবং আত্মহত্যা প্রতিরোধের ক্ষেত্রে আমাদের অবদান, সবগুলো বিষয়কে আমরা বেশ সফলভাবে অ্যাড্রেস করতে পেরেছি। শেষে আমাদের একাডেমি 21 এর দর্শকদের প্রতি আপনাকে কিছু বলে আজকের মতো আপনার কথা শেষ করার জন্য অনুরোধ করছি। জি স্যার। আমি শেষে যেটা বলবো, আমরা ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে যেন কাউকে আত্মহত্যা প্ররোচিত না করি, প্রভাবিত না করি, এমন আচরণ না করি যে কেউ যেন আত্মহত্যার দিকে ধাবিত হয়। আমরা সবার সাথে সুন্দরভাবে বিহেভ করব, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবো, আত্মহত্যার দিকে কাউকে প্রভাবিত করব না। সবাইকে ধন্যবাদ। যদি আমাদের এই আলোচনা থেকে আমাদের 21 একাডেমি 21 এর দর্শকরা যে সামান্যটুকু উপকৃত হন, এটাই আমাদের সাকসেস আর কি। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দেশের বাইরে থেকে আপনি আমাদের জন্য সময় বের করেছেন আপনার ব্যস্ততা থেকে, এবং আজকে আমরা একটি সফল প্রোগ্রাম করেছি, এটা আমরা দাবি করতে পারি। একাডেমি 21 এর দর্শকদের প্রতি যেই কথাটা আমার থাকবে, সেটা হচ্ছে যে নিজের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, নিজেকে নিজের সবচাইতে বেশি ভালোবাসা দেওয়া উচিত। আমরা কোনো দিক থেকেই কিন্তু ইউজলেস নই, কোনো দিক থেকেই দুনিয়ার কাছে একেবারেই নেগলিজেন্সের পাত্র হওয়ার কেউ নই। আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এবং নিজেরা কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে এসেছি, এবং আমরা আমাদের দায়িত্ব পালন করেই যাব ইনশাল্লাহ। আমরা আমরা আমাদের আমাদের নিজেদেরকে ভালো রাখবো, আমাদের আশেপাশের মানুষকে ভালো রাখবো, সমাজ, দেশ এবং পুরো পৃথিবীকে ভালো রাখবো। আমাদের চিন্তা ভাবনাকে এক কোটিগত করার কিছুই নেই। আমরা অনেক বড় ধরনের চিন্তা রাখি নিজেদের মধ্যে, এবং মানুষ জীবন সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেদেরকে দাবি করি। সো আমাদের চিন্তা ভাবনার বহুমাত্রিকতাও আসলে অতটাই ছড়িয়ে যাওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একাডেমি 21 এর সাথেই থাকবেন। দেখা হবে আরো একটি মনোসংলাপের পর্বে। আজকে আমাদের সাথে ছিলেন শিবলি সাদিক, প্রিন্সিপাল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মিনিস্ট্রি অফ হেলথ, বোতসোয়ানা। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমাদের দর্শকদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ আপনারা করেছেন আমাদের সাথে, যার কারণে আমাদের প্রোগ্রামটা আজকে সফল করতে পেরেছি। আমরা আপনাদের প্রতি অনেক 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 আন্তরিক শুভেচ্ছা থাকলো। আপনারা ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।